টিভি প্রধান হারুন ও তার স্ত্রীর আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। হারুনের অবৈধ কুকর্মের ভিডিও। আমেরিকান আদালত বিভিন্ন অপরাধে অভিযুক্ত হাসিনা পালিয়েও রক্ষা হল না অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। তবে কি আন্তর্জাতিক চাপে পড়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ভারত? হাসিনা মোদির সামনে শুধু 3টি পথই খোলা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে জানাবো, নিজে বাঁচতে পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট বদলে দিতে অবিশ্বাস্য যত কাণ্ড করেছিল শেখ হাসিনা, ভয়ঙ্কর তথ্য ফাঁস। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডিবি হারুন পুলিশের নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা প্রকল্পের মাধ্যমে 8-10টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদায় আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সেই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহু গুণে বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসের একজন এমপির বেশ কিছু লাঠিয়ালকে জেলে ঢুকিয়ে সে সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা কুড়ান হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতো আরও বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল, চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসাবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরেই ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নের 2 বছরের মাথায় 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন না মেনে 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অদ্ভুত আচরণ প্রদর্শন করে চলেছেন। কোনো থানার ইকুইজিশন অর্ডার তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়া বিশিষ্ট আলম মাহমুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার অর্জন করেছে। সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর দাবি, আমেরিকা, জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। পিনাকি ভট্টাচার্য বলেন, এই প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, কারণ উত্তর থেকে বোঝা যাবে আজকের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে যে বাদ দেওয়ার দাবি উঠেছে তা কার্যকর হলে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের কূটনীতির গুরুত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সাধারণ সৈনিক থেকে শুরু করে জুনিয়র লেভেলের অফিসারদের যে অপূরণীয় ক্ষতি হবে তার জন্য প্রকৃত দায়ী কে বা কারা।
পিনাকি ভট্টাচার্য আরও বলেন, এর আগে আমরা দেখেছি র্যাব এবং শীর্ষ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ভিত্তি ছিল র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। পিনাকি ভট্টাচার্য বলেন, র্যাব সদস্যদেরকে পুলিশ সেনাবাহিনী থেকে দেয়া হয়। এসব বাহিনী যারা র্যাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠেছে। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে র্যাব কিংবা ডিজিএফআই যারা কাজ করেছে এমন কোনো পুলিশ সদস্যকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কার্যক্রমে প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই করা হয়েছে, এবং কারা কারা সেটা আমরা জানি, সেটা আন্তর্জাতিক সংস্থাগুলো জানে, সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যরাও জানে। সুতরাং মানবাধিকার লঙ্ঘনকারী সেনা সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রেরণের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনার বর্তমান এবং প্রাক্তন সেনাপ্রধানরা। এ সময় পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর সদস্যদের বলেন, আজকে যদি চরম মিথ্যাবাদিতার কারণে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কর্মসূচিতে বাদ পড়ে এবং তাতে যদি বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদের কপাল পড়ে, তাহলে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে, এর জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেয়ার শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন তিনটি পথ খোলা। এই তিন পথের মধ্যে প্রথমটি হলো ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হলো রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতে রেখে দেয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসাব নিকাশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ডিবির জেরার মুখে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা বেশ কয়েকজন মন্ত্রী এমপি। সাবেক আইনমন্ত্রী ডিবিকে বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। এ সময় ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন। এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়।